আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আমরা কিন্তু ইতিমধ্যে হিম উপন্যাসে নতুন একটা উপন্যাস শুরু করেছি, সেটা হচ্ছে ময়ূরাক্ষী। তো ময়ূরাক্ষীতে অনেক সুন্দর সুন্দর মানে গল্পটি ছিল। তো আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি যে হিমু যে কিন্তু পুলিশে দেওয়া হয় এবং সে অনেক এখান থেকে ছুটে গিয়ে পুলিশকে সহায় করে ওইখান থেকে যায় এবং তখন সে তার পুলিশের কাছে গল্প বলতে থাকে। তো চলো আমরা পরে দেখবো কি হয়। আর কে কে হিমু গল্পটি ভালোবাসেন অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। পরে পরবর্তী কী হয়েছিল। ময়ূরাক্ষী নদী একেবারে সে কত দীর্ঘ। ময়ূরাক্ষী নদীতে একবার আমি স্বপ্ন দেখেছি, নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে গেছে। একবার অবাক লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই। তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলেই সময় কাটানোর সমস্যা হয় না। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিম শীতল জলে পা ডিবে রাখি, শরীর শুকিয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে যায়। ঘুমাচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারিদিকে অন্ধকার। কোনো সর্বনাশ, এতক্ষণ পার করেছি। ওসি সাহেব বললেন, যান, চলে যান। জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ লাগবে না, আনবে না, ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব তিনি টেলিফোন করেছিলেন? না, তার মেয়েটা কি বলল দয়া করে বলেন। বলল ধমক ঠমক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু, এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম সোবহান সাহেবের মেয়ে? অন্য কেউ তো হতে পারে। আপনি একটা উল্টো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের কাছে ফেলে অবস্থা কায়েল করে দেবেন। ভাই আপনি জানতো। আর শুনুন, একটা উপদেশ দেই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তারা বিশ্বাস করবেন। পুলিশ কোনোদিনও বিশ্বাস করে না। খোঁজ খবর করে আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সাংবাদিকের অফিসগুলোতে খোঁজ নিলাম, জেনেছি টুটু চৌধুরী নামে কোনো ফ্রিল্যান্সার সাংবাদিক নেই। আপনি কি আমার মুলেচা এইসব কি নেবেন না? না, এখন দয়া করে বিদায় হন। আপনার বাড়ি থেকে আমাকে নিয়ে
এসেছিলেন। আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্মগেট। চলেন নামিয়ে দেবো। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি 1 প্যাকেট সিগারেট খান, তা কি জানতে পারি? কয় প্যাকেট জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালোই তেরা আছেন। 2 থেকে 2.5 প্যাকেট লাগে। বড় ফুকুর বাসায় দুপুরে যাওয়ার কথা, উপস্থিত হলাম রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুকু বড় ছেলে বলল, আমাকে দেখে উৎসাহিত গলায় বলল, হিমুদা এসেছে, থ্যাঙ্কস। অনেক কথা আছে আজ, থাকবে কিন্তু। আই নিড ইউর হেল্প। বলো দেবার ইন্টারমিডিয়েট দেবে। এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনায় খুব ভালো। এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছেন। সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েটে পরীক্ষার শেষ পর্যন্ত দিতে পারেন না। মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার থেকে মনে হয় পরীক্ষার হলে হঠাৎ হঠাৎ ছোট হতে শুরু করে। চারটা ছোট হয়, ঘরটা ছোট হয়, শিক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব কিছুই ছোট হয়। তখন সে ভয় ভয় চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তখন সে আর পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো, সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবার ডাক্তারের সঙ্গে যুক্তি হয়েছে পীর ফকির বদলের গলা হতে পারে। কোমরে নানান তাবিজ ঝুলিয়েছে। এর মধ্যে একটি তাবিজ নাকি জিনকে দিয়ে কলকাপুর নগর থেকে আনানো হয়েছে। নগরে জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুপু ঘোর নাস্তিক ধরনের মানুষ। সে বেশ ভালো ডাক্তার। তিনি কিছু বলেছেন না। বাদলকে দেখি আমার মতো অবস্থা, দাড়ি গোঁফ গজিয়ে যখন লম্বা রয়েছে। সে কুচিত গলায় বলল, হেমুদা, পড়াশোনা করিস, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেভি হচ্ছে। একই জিনিস 3-4 বছর ধরে পড়ছিস তো, একবারে ভাজা ভাজা হয়ে গেছে। হিমু ভাই, তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়া ফাইন দেখাচ্ছে। সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপদ্রক্ত ও মথুরাপুরী প্রচারের নিচে একা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আছি। কি আর করব, সব তো ভাজা ভাজা। তবুও আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল। সেই হাসি হেঁচকির মতো চলতে থাকে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওই ছেলেটার অবস্থা দেখি দীর্ঘদিন খারাপ হচ্ছে। এতক্ষণ ধরে কেউ হাসে। কুকুর গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন। মনে হলো দুপুরে প্রচুর আয়োজন।
হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওতে টক টক গন্ধ, নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমার পেটে অবশিষ্ট সময় হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোস্ট আরেকটি দেবো? দাও। এত খাবার দাবারের আয়োজন কী জন্য? একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কী জন্য? আত্মীয় স্বজন কখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। তখন আসতে বলে তখন আর আসতে হয়। একটা ঝামেলায় আটকে পড়েছিলাম। উপলক্ষটা কি? রিমির বিয়ের কথা পাকা হলো। বহু বাহ, ভালো তো। খুব গম্ভীর হয়ে গেলে। আমি খেয়ে যাচ্ছি, টক বন্ধ। পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না, সেটা বুঝতে পারছি না, তবুও নিজেকে সামলাতে পারছি না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমার নিশ্চয় দেখে শুনে ভালো দিয়ে দিচ্ছ, তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলবো, কৌতূহল নেই, আসলে খুব ক্ষুধার্ত যে যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে কি করে? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি? তাহলে তো মালদার পার্টি। উপর রাগী গলায় বললেন, ছোট লোক, কত কথা বলবি না তো। মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি তো বলেছি। হ্যাঁ, টাকা পয়সা ভালো আছে। সত্তা না তো। আমরা কেন জানি মনে হয় একটা শর্ট টাইপের ছেলের সাথে রিনির বিয়ে হবে। ছেলেটা হাইট কত? কুকুর মুখটা কালো হয়ে গেল। তিনি কিছু গলায় বললেন, হাইট একটু কম। উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বেটা লোক খুব ইন্টেলিজেন্ট হয়। যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো আচ্ছা, ঠিক আছে।